আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লো ফেডএফ এবং হাই ফেডএফ শেয়ার নিয়ে একটু কথা বলবো। স্বল্প মূলধনী এবং বড় মূলধনী কোম্পানিগুলো নিয়ে। প্রথমে স্বল্প মূলধনী কোম্পানি বা লো ফেডএফ শেয়ার নিয়ে একটু কথা বলি। লো ফেডএফ শেয়ারটা কেন আসছে বা এটা কি, বা এই কথাগুলো কেন মার্কেটে অনেক বেশি প্রচলিত, এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার। কারণ যারা ট্রেডিং করে বা গেমলিং আইটেমের সাথে জড়িত তারা সাধারণত লো ফেডএফ শেয়ারগুলোকে বেশি চয়েস করে। লো ফেডএফ শেয়ারগুলোর মধ্যে প্রায় 60-70%, আরও বেশিও, যাদের অস্তিত্ব সংকট, মানে অস্তিত্বেই নেই, এমন অনেক শেয়ার আছে যেগুলো এই যে গত 10-15 দিন আজকেও এমন কিছু কোম্পানি হল্টেড যাদের আসলে অস্তিত্বে নেই। এখন দাম বাড়তেছে, লোকজন কিনতেছে। কেন কিনতেছে? প্রফিট করার জন্য কিনতেছে, প্রফিটও করতেছে, আবার একসময় হারিয়েও যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো লো ফেডএফ শেয়ারগুলোতে তাদের মূলধন কম থাকে, তাদের রিজার্ভ কম থাকে, তাদের ইপিএসটা একটু দুর্বল হয়। বেশিরভাগ ক্ষেত্রে লো ফেডএফ হওয়াটা তো অন্যান্য। লো ফেডএফের মধ্যে ভালো ভালো কয়েকটা কোম্পানি আছে, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরের দু একটা কোম্পানি আছে লো ফেডএফ, দু একটা মিউচুয়াল ফান্ড আছে ভালো লো ফেডএফের মধ্যে। হ্যাঁ, সব যে খারাপ তা না, কিন্তু 80%-এর মতোই খারাপ। উৎপাদন বন্ধ, কোম্পানির মালিক পলাতক, কোম্পানি আ আ তারপরে যায় ব্যাংক টাকা পাবে, টাকা দিতে পারতেছে না। এখন তাদের সম্পত্তি বিক্রি করে দিবে। এইরকম বিভিন্ন রকমের মানে কিচ্ছা কাহিনী থাকে লো ফেডএফ শেয়ারগুলোতে। আপনি যেকোনো মুহূর্তে লো ফেডএফ শেয়ারটা কিনা মানেই আপনার একটা টেনশন কেনা, বেশিরভাগ ক্ষেত্রে। আমি অন্তত এই পর্যন্ত গত ২ মাসে যতগুলো শেয়ারের প্রাইস বাড়ছে, আমি এখান থেকে গড়ে ২০টা শেয়ার নিয়ে অ্যানালাইসিস করে দেখছি যে একজন ট্রেডার কোন জায়গায় এন্ট্রি নিতে পারে, সেটা আমি ক্যালকুলেশন করে দেখছি। তাতে এই ২০টার মতো আমি দেখছি। এই ২০টা কোম্পানিতে প্রায় ৭০-৮০% বিনিয়োগকারী ট্রেডার লস করছে। হয়তো ১৫, ২০, ৩০% হয়তো প্রফিট করছে, বাকি ৭০ জনে লস করছে। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়ার কী মানে থাকতে পারে আমি জানি না। যেখানে বেশিরভাগ লস করার সম্ভাবনাটা, বেশি সময় লস করার সম্ভাবনাটা থাকে যে আমি লস করতে পারি। তো যাই হোক, এই লো ফেডএফ শেয়ারগুলা বিভিন্ন রকমের নিউজ চলে আসে। কখনো আসে তার উৎপাদন বন্ধ, কখনো আসে না উৎপাদন ঠিক আছে, আসলে এটা মিথ্যে কথা বলছে। আবার কখনো আসে মালিক পলাতক হয়ে গেছে, কখনো তার কোম্পানি বিলীন হয়ে গেছে, কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে, অথবা নতুন করে তারা কিছু উৎপাদন করবে। এরকম নিউজ, কখনো নেগেটিভ নিউজ দিয়ে শেয়ারগুলোকে ডাউন করে দেওয়া হয়, কখনো পজিটিভ নিউজ দিয়ে। ফেক নিউজ দুইটাই কিন্তু ফেক নিউজ। দুটোই ফেক নিউজ। পজিটিভ নিউজ দেখলাম কয়েকদিন আগে একটা কোম্পানি বলতেছে তারা জাহাজের বিষয়ে বলতেছে এখন শুধু হল্টেড হচ্ছে। অথচ তার কোম্পানির সাথে এটা মানে একটা জাহাজের অর্ধেক সে তৈরি করতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু দাম বাড়তেছে এবং লোকজন হুমড়ি খেয়ে পড়তেছে। এখন ওটাতে হয়তো কিছু লোক হয়তো প্রফিট করতেছে, যেহেতু অনেক দিন ধরে হল্টেড হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে লুজার হচ্ছে। যে আমি একটা শুধু বলি, আ কোম্পানির নাম মিউচুয়াল ফান্ডের একটা শেয়ার গত সময় বলছিলাম। গতকালকে সম্ভবত শেয়ারটা হল্টেড ছিল। আজকে আবার যতটুকু বাড়ছে ততটুকু কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে। আপনাকে জেড ক্যাটাগরি শেয়ারগুলোতে সমস্যা হচ্ছে, আপনি যদি রবিবার এন্ট্রি নেন, সম্ভবত ৪টা ওয়ার্কিং ডেজ বা ৫টা ওয়ার্কিং ডেজের পরে গিয়ে আপনি সেল করতে পারবেন। ততক্ষণে কিন্তু আপনার শেয়ারের প্রাইস কিন্তু আপনি যে প্রাইসে কিনছেন সেই প্রাইসে আপনি পাবেন না। তো লো ফেড আপ বেশিরভাগই জাঙ্ক শেয়ার, মানে জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির শেয়ার হয় লো ফেড আপ শেয়ারগুলো। এক্ষেত্রে আপনারা একেবারে মানে এখানে এন্ট্রি নেওয়া মানে আপনি হচ্ছে বৈদ্যুতিক তারের উপর দিয়ে হাঁটা যা, আমার কাছে সেটাই মনে হচ্ছে। তো সুতরাং আপনারা এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন। বাই সেল আপনাদের নিজ দায়িত্বে আপনারা করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত অবশ্যই। আশা করি সবাই ভালো করবেন, ভালো করতেছেন, সেটা ঠিক আছে। এবার যদি আমি আসি হাই ফেড আপ শেয়ার বা বড় মূলধনী কোম্পানিগুলার, লো ফেড আপ শেয়ারগুলোতে সবচেয়ে বড় সুবিধা, লো ফেড আপ নিয়ে আরেকটু বলি, লো ফেড আপ শেয়ারগুলোতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খুব দ্রুত প্রফিট করে, খুবই দ্রুত প্রফিট করা যায়, আর খুব দ্রুত টাকা হারিয়ে ফেলে। এটা হচ্ছে লো ফেড আপ শেয়ারে যারা এন্ট্রি নেয় তাদের বৈশিষ্ট্য। আর হাই ফেড আপ শেয়ারে যেটা বৈশিষ্ট্য, হাই ফেড আপ শেয়ারগুলো মূলত হচ্ছে ব্যাংক,
ইন্স্যুরেন্সকে ধরা যায় না, ইন্স্যুরেন্সও অনেকটা লো ফেড অ্যাপ। আমি শুধু এক্ষেত্রে ব্যাংক এবং ফিন্যান্স এইগুলোকে আমি হাই ফেড অ্যাপ ধরবো। আরও কিছু শেয়ার আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার আছে, তারপরে যায় বেশিরভাগ ব্যাংকেই, মানে ব্যাংকের শেয়ারগুলো অনেক বেশি, মানে অনেক বেশি ইয়ে থাকে, শেয়ার সংখ্যা অনেক বেশি থাকে। তো ব্যাংকের মধ্যেও আমি দেখি যে কিছু কিছু শেয়ার আছে মোটামুটি 1,80,00,000 90,00,000 এরকম, 1.5 কোটি, 150 কোটি, 150 কোটি শেয়ার এরকম আছে। মানে 1 কোটি থেকে প্রায় 150, 200, 300 এরকম থাকতে পারে ব্যাংকের মধ্যে, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। এরাই মূলত মানে হাই ফেড অ্যাপ শেয়ার, বড় মূলধনী কোম্পানি। তো এদের যেটা সমস্যা সেটা হচ্ছে দাম, এদের ভাড়া কম। মানে বড় মূলধনী কোম্পানিগুলোতে কারসাজি করতে সমস্যা হয়। ওই জাঙ্ক শেয়ারগুলো নিয়ে, ছোটো ফেড অ্যাপের শেয়ারগুলো নিয়ে কারসাজি করাটা অনেক ইজি, কারণ টাকা কম লাগে, শেয়ারকেও খুব দ্রুত আপ ডাউন করানো যায়, বিনিয়োগকারীদের চোখে খুব সহজে তুলে দেওয়া যায়, ট্রেডারদের চোখে খুব সহজে তুলে দেওয়া যায়। তারাও মানে ওইদিকে খুব বেশি মুভমেন্ট করে করে দিন শেষে কতটুকু প্রফিট করে সেটা আসলে 1 বছরের ক্যালকুলেশন করলেই বোঝা যায়। তো যাই হোক, হাই ফেড অ্যাপ শেয়ারগুলোতে যেটা হয় সেটা হচ্ছে তারা দাম কম বাড়বে, একটা দীর্ঘ সময় আপনাকে ফ্যানিক দিবে, আপনি শেয়ার কিনে বসে থাকতে হবে, এরপর একটা সময় গিয়ে আপনি প্রফিট করবেন। এবং একটা সবসময় যে আপনি শেয়ার কিনতে হবে, একটা দেখা গেছে হাই ফেড অ্যাপের শেয়ারগুলো কেনার সময় অবশ্যই আপনাকে তার ডিভিডেন্ড পলিসি, তার ইপিএস, তার রিজার্ভ, মানে আপনাকে সর্বপ্রথম হাই ফেড অ্যাপের শেয়ার কিনতে হলে দুটো জিনিস আপনাকে মাস্ট ক্যালকুলেশন করতে হবে। একটা হচ্ছে তার ফি কত, শেয়ারের প্রাইস কত, ডিভিডেন্ড কী দিচ্ছে ধারাবাহিকভাবে, তার বিগত বছরের তুলনায় ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো আছে কিনা এবং রিজার্ভটা ভালো আছে কিনা, এই 5-6টা জিনিস আপনাকে ক্যালকুলেশন করে দেখতেই হবে ভালোভাবে। দেখে তারপর আপনি ইন্ডেক্সের সাথে মিলিয়ে শেয়ার এন্ট্রি নিতে হবে। মানে ইন্ডেক্স কী আচরণ করে তার সাথে সাথে মিলিয়ে শেয়ার এন্ট্রি নিতে হবে। এবং কোন সময় নেবেন সেটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি ডিসেম্বর ক্লোজিং শেয়ার কি জানুয়ারিতে এন্ট্রি নেবেন, না ফেব্রুয়ারিতে নেবেন, না সেপ্টেম্বর অক্টোবরে নেবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এটাকে ভাগ করে কোন সময় ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর প্রাইস সবচেয়ে কম থাকে আর কোন সময় জুন ক্লোজিং শেয়ারগুলো, ভালো শেয়ারগুলোর প্রাইস কম থাকে, এটা আপনাকে বের করতে হবে। তো হাই ফেড অ্যাপ শেয়ারগুলোতে মূলত প্রাইস অ্যাকশানটা খুব কম হয়, প্রাইজের খুব মানে সময় নিয়ে প্রাইস বাড়ে, খুব বেশি বাড়ে না, বিনিয়োগকারীরা অনেক বেশি প্যানিকড হয়ে যায়, তারা দেখতেছে যে জাঙ্ক শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে, তখন তারা ওইদিকে চলে যায়, এদিকে থাকে না। যার কারণেই হাই ফেড অ্যাপ শেয়ারগুলোর প্রাইস বাড়ে না, একটাই কারণ, সেটা হচ্ছে এখানে যারা মার্কেটকে এই শেয়ারগুলো নিয়ে মার্কেটে প্লে করবে তাদের অনেক টাকার প্রয়োজন হয়, অত টাকা তারা এখানে কেন ইনভেস্ট করবে। কিন্তু এই শেয়ারগুলো ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস আপ করে 15%, 20%, কোনো ক্ষেত্রে 30%ও প্রাইস আপ হয় না যে তা না হয়। 5ই আগস্টের পরে কিন্তু হাই ফেড অ্যাপের যে শেয়ারগুলো ছিল তারাই সবচেয়ে বেশি প্লে করছিল। ওই যে কয়েকদিন 5-6 দিন যে অনেক বেশি ইন্ডেক্স বাড়ছে, তখন কিন্তু হাই ফেড অ্যাপের শেয়ারগুলোই বাড়ছে বেশি, এবং সেখানে মোটামুটি ভালোই, যারা আগ থেকে এন্ট্রি নিয়ে রাখছে তারা প্রফিট করছে। আর হাই ফেড অ্যাপ শেয়ারগুলোতে, বড় মূলধনী শেয়ারগুলোতে আগ থেকেই এন্ট্রি নিতে হয়, অনেক আগ থেকে আসলে আস্তে আস্তে করে এন্ট্রি নিতে হয়, তারপরে গিয়ে আপনি হয়তো এখান থেকে একটা ভালো একটা পাবেন, মানে পাওয়া যায়। তো আমি শুধু এই হচ্ছে মানে হাই ফেড অ্যাপ এবং লো ফেড অ্যাপের অবস্থা শেয়ারগুলোর। তা আমি বলবো যে লো ফেড অ্যাপে খুব দ্রুত প্রফিট করা যায়, খুব দ্রুত টাকা হারায়, আর হাই ফেড অ্যাপে খুব তাড়াতাড়ি প্রফিট করা যায় না এবং টাকা হারানোর সংখ্যাটা কম থাকে। ভালো শেয়ার সবসময় ভালো। এখন ভালো শেয়ারের প্রাইস কতটুকু আছে সেটা দেখতে হবে। একটা ভালো শেয়ারের সে 100% ডিভিডেন্ড দিয়েছে, তার শেয়ারের প্রাইস যদি 700 টাকা হয়, আপনি তো সেটা তার ভালো শেয়ার হলো, আপনার জন্য ভালো শেয়ার হলো না। তো সব কিছু মিলিয়েই আমি শুধু আপনাদেরকে একটা ক্যালকুলেশন করতে বলবো, আপনারা যখন লো ফেড অ্যাপ এবং হাই ফেড অ্যাপ এই জিনিসটাকে টেনে নিয়ে আনে, এটা কিন্তু ডিএসসির কোথাও বলা নাই বা কোথাও না, এটা মার্কেট কারসাজি যারা করে তারাই এই প্রচলনটা তৈরি করছে। ভাই কিনেন, অসুবিধা নেই, এটা তো লো ফেড অ্যাপ, যে কোনো সময় বেড়ে যাবে। এটা কারসাজিকারকদের একটা প্রচলন, এটা কিন্তু এটা নিয়ম কানুন, আইন কানুন, মানে বই পুস্তকের কোনো কথা না কিন্তু। হাই ফেড অ্যাপ, লো ফেড, স্বল্প মূলধনী, বড় মূলধনী, এটা ট্রেডারদের বা বিনিয়োগকারীদের সৃষ্টি করা একটা কথা।
যে শেয়ারের প্রাইস, শেয়ার সংখ্যা কম, লো ফেড অ্যাপ, শেয়ার সংখ্যা বেশি হাই ফেড অ্যাপ। তো লো ফেড অ্যাপে ঢুকো, কম খুব গেম হবে, আর হাই ফেড অ্যাপে ঢুকো না, এটা অনেক শেয়ার বাড়বে না। এটাই মূলত। এবং যারা সবচেয়ে বেশি হাউজে যায়, হাউজের সাথে যাদের কানেক্টেড, খুব বেশি কানেক্ট, মানে খুব দ্রুত হাউজের সাথে, মানে যারা খুব হাউজে আসা যাওয়া করে, তারাই মূলত লো ফেড অ্যাপ শেয়ারগুলোতে বেশি ঢুকে, খুব বেশি ঢুকে লো ফেড অ্যাপ শেয়ারগুলোতে। 90% যারা হাউজে যায় তারা লো ফেড অ্যাপ শেয়ারগুলোকে চয়েস করে বেশি। তো আমি শুধু যারা লো ফেড অ্যাপ এবং হাই ফেড অ্যাপ শেয়ারে এন্ট্রি নেন, এবং হাই ফেড অ্যাপ শেয়ারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিভিডেন্ড বেসড হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডিভিডেন্ড বেসড হয়। তো আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, যারা এখানে এন্ট্রি নেন তাদেরকে এইটুকু বলি যে আপনারা 1 বছরে লো ফেড অ্যাপ শেয়ারে ইনভেস্ট, মানে ট্রেডিং করে, লো ফেড অ্যাপ তো সাধারণত ইনভেস্ট করে না, ট্রেডিংয়ে করে। তো আপনারা লো ফেড অ্যাপে 1 বছরে কতটুকু ট্রেড করে কতটুকু প্রফিট পান, এটা একটু ক্যালকুলেশন করবেন। আর যারা হাই ফেড অ্যাপে এন্ট্রি নিয়েছেন, মানে ডিভিডেন্ড বেস শেয়ারে একটা দীর্ঘ সময় নিয়ে তারা কতটুকু প্রফিট করেন 1 বছরে, এটা ক্যালকুলেশন করেন। দেখবেন দিন শেষে যারা হাই ফেড অ্যাপ শেয়ার নিয়ে বসেছিল তারাই বেশি প্রফিট করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনারা দেখে শুনে মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। আসলে এই যে কয়েকটা নিউজ চলে আসছে অলরেডি, আইসিবি আমি কয়েকটা নিউজ নিয়েও বলে দিই। সেটা হচ্ছে যেমন আইসিবি সম্ভবত ইউনিলিভারের কতগুলো শেয়ার কিনবে, একটা নিউজ আছে, মানে ইউনিলিভার শেয়ার কিনবে আইসিবি। এসএসসি স্টিলের নিলামে উঠে গেছে, তাদের নিলামে উঠছে তাদের সম্পত্তিগুলো, ব্যাংকে শেয়ার কাছে তারা দেনা আছে। তারপরে যায় আর এরকম, মানে সব কিছু মিলেই আপনাদেরকে ক্যালকুলেশন করতে হয়। আপনারা কিন্তু জাঙ্ক শেয়ারে এন্ট্রি নিতেই পারেন, কিন্তু যখন একটা ব্যাড নিউজ চলে আসে তখনই কিন্তু আসলে আপনারা অস্থির হয়ে যান। তো সুতরাং সব দিক বিবেচনা, আপনি একটা দুর্বল শেয়ারে এন্ট্রি নিলে কতগুলো টেনশন আপনাকে মাথায় নিতে হয়। প্রথম হচ্ছে শেয়ারটার কোনো বেজ নাই, আপনি জানেন এটা কোথায় যে পড়বে আপনি জানেন না। দ্বিতীয় হচ্ছে যে কোনো একটা ব্যাড নিউজ আসলে কিন্তু শেষ। তৃতীয় হচ্ছে যদি বন্ধ হয়ে যায়। চতুর্থ হচ্ছে কি বলে, এই কোম্পানি যদি কমিশন যদি তদন্তের আওতায় নিয়ে আসে তখন আবার প্রাইস কমে যায়। নিউজের কারণে প্রাইস করে, কমিশন তদন্তের আওতায় নিয়ে আসলে প্রাইস করে, কোম্পানি পরিচালক যদি শুনেন পালাই গেছে তাহলে প্রাইস কমে যায়। মানে কত রকমের যে টেনশন নিয়ে আপনাকে থাকতে হয় সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি তো বললামই, আমি 20টা শেয়ারের উপর দেখছি যে এই গত 1.5-2 মাসে যে শেয়ারগুলো বাড়ছে তার মধ্যে 70% বিনিয়োগকারী টাকা মানে লুজার করছে। কিছুদিন আগে মিউচুয়াল ফান্ড খুব দ্রুত বাড়ছিল না, খুব দ্রুত কিন্তু ভলিউমও করছে, বাড়ছে। রবিবারে বাড়ছে, মঙ্গলবারে যারা কিনছে রবিবারে যে মিউচুয়াল ফান্ড বাড়ছে ঠিক আছে কিনছে, মঙ্গলবারে গিয়ে এসে লসে, এখনও লসে। ওই লসটা কিন্তু আর রিকভার হয় না, কিন্তু আজকের দিন পর্যন্ত লসে অন্তত 80% বিনিয়োগকারী। মিউচুয়াল ফান্ড ওই সময় মনে হয় মাসখানেক আগে মিউচুয়াল ফান্ড হঠাৎ করে দাম বেড়ে গেছিলো অনেকগুলার। ওই সময় দাম বাড়ার মধ্যে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু আজকে লসে। তো একটু সাবধানে আপনারা ট্রেডিং করেন আর ইনভেস্টমেন্ট করেন, যাই করেন একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।